নমস্কার, খবরের শুরুতেই চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। অনুব্রত দায়িত্ব নিয়ে সংগঠন করেছে বললেন শতাব্দী। বৈঠকে গায়ের হাজারি কাজলের। পহিলাগাঁও হামলায় তদন্তের বৈষ্ণব ঘাটায় এনআইএ, বিতানের স্ত্রী সোহিনীর বয়ান রেকর্ড। মন্দির যাওয়ার পথে কুয়োতে পড়ল 4 চাকা, 10 জনের মৃত্যু। পাকিস্তানের 4 টুকরো করবে ভারত, মন্তব্যের বিতর্কে জড়িত বিজেপি সাংসদের কি? পহিলাগাঁও হামলার জেরে 77টি পাকিস্তানি তীর্থযাত্রীর 4 ধামার রেজিস্ট্রেশন বাতিল করা হলো। মুখ্যমন্ত্রীর গদির জন্য নরেন্দ্র মোদীর বাচ্চা বলে পরিচয় দিয়েছেন শুভেন্দুকে খোঁচা কল্যাণের। ভিডিওটি ভালো লেগে থাকলে এইরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। বিস্তারিত জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। কোর কমিটির বৈঠক বিতর্কের মাঝে রবিবার জেলা কমিটির বৈঠক করলেন অনুব্রত মণ্ডল। এই বৈঠকে গায়ের হাজির ছিলেন পরিষদের সভাপতি কাজল শেখ। যদিও অনুব্রত মণ্ডল জানান, ভোটার তালিকার সংশোধন, দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান সফল করা, এই সব বিষয়ে এই কমিটি গঠন করা হয়েছিল। প্রসঙ্গত, সিউড়ির 2 নম্বর ব্লকে দলীয় কার্যালয় দখলের কেন্দ্র করে কাজল কেষ্ট সংসদে সংঘর্ষের পরে জেলা কমিটির বৈঠক করলেন অনুব্রত মণ্ডল। বোলপুরে দলীয় কার্যালয়ের অনুব্রত মণ্ডলের তত্ত্বাবধানে এই দিন বৈঠক উপস্থিত ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়, রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিং, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, বোলপুরের সাংসদ অসিত মাল এবং কোর কমিটির সাংসদ তথা সিউড়ির বিধায়ক বিকাশ চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ সহ দলের ব্লক অঞ্চল সভাপতি এবং অন্যান্য নেতারা। তবে এই দিন কার্যত অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ালেন সংসদ শতাব্দী রায়। তিনি বলেছেন, কেষ্টদা পুরো দায়িত্ব নিয়ে এখন সংগঠন করছে, সব দিকটাই উনি দেখে নেবেন, সব দ্বন্দ্ব মিটে যাবে, মিটিয়ে নেওয়া সম্ভব। দেখা যায় এই সব সময়ই ভোটের আগে সব দ্বন্দ্ব মিটে যায়, সবাই শক্ত হয়ে লড়ে। আমি কোর কমিটির সদস্য নই, তাই কোর কমিটির বৈঠক নিয়ে কিছু বলতে পারবো না। কাজল যা বলছে ও নিশ্চয়ই নিজের বক্তব্যে ক্ল্যারিফিকেশন দিয়ে দিয়েছে। উল্লেখ্য, 19শে এপ্রিল কোর কমিটির বৈঠক ডাকার কথা থাকলেও তা ডাকেননি বিকাশ চৌধুরী। এই নিয়ে সবর ছিলেন অনুব্রত মণ্ডল, যদুধান হিসেবে পরিচিত জেলা পরিষদের সভাপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ এবং বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছিলেন, কেন কোর কমিটির বৈঠক ডাকা হলো না। এই নিয়ে অনুব্রত মণ্ডল এবং বিকাশ রায় চৌধুরীর পাশে দাঁড়িয়েছিলেন মহিন্দ্রী চন্দ্রনাথ সিংহ। অন্যদিকে 26শে এপ্রিল সিউড়ে 2 নম্বর ব্লকে দলীয় কার্যালয় দখল নেওয়ার সঙ্গে কেন্দ্র করে কাজল কেষ্ট সংগঠন সংঘর্ষে উত্তালা হয়ে ওঠে। এই আবহে জেলা কমিটির বৈঠক করেন অনুব্রত মণ্ডল। আর এই একই সঙ্গে বৈঠকে গায়ের হাজিরে ছিলেন পরিষদের সভাপতি কাজল শেখ। যদিও অনুব্রত মণ্ডল বলেন, ভোটার তালিকা সংশোধন নিয়ে জেলা কমিটির বৈঠক করা হয়, প্রত্যেকটা ব্লকে আর টাউনে ভালো কাজ চলছে, কিছু কিছু বাকি আছে, তাই সবাইকে ডেকে আরও কাজ যেন ভালোভাবে করা হয় সেই দিকে নজরদারি করার জন্যই এই কোর কমিটি সেদিন গঠন করা হয়েছিল। পহিলাগাঁও জঙ্গি হামলায় তদন্তে নেমে এবার বৈষ্ণব ঘাটের বাসিন্দা নিহত বিতান অধিকারীর বাড়িতে গেলেন এনআইএর তদন্তকারীরা। রবিবার বৈষ্ণব ঘাটায় বিতানের স্ত্রী সোহিনী অধিকারীর সঙ্গে কথা বলেন এনআইএর 3 সদস্যের তদন্তকারী দল। সূত্রে খবর, স্থানীয়দের সোহিনীর বয়ান রেকর্ড করা হয়েছে সকলের সামনে। আইন সূত্রে খবর দেওয়া হয়, কাশ্মীরে কবে গিয়েছিলেন তারা, কোথায় কোথায় ঘুরেছিলেন, কোন হোটেলে উঠেছিলেন, এই সব হোটেলের নাম এবং ঠিকানা নথিভুক্ত করেছেন গোয়েন্দারা। কাশ্মীরে থাকাকালীন সন্দেহজনক কিছু সেনাবাহিনী বা তার স্বামীর নজরে পড়েছিল কিনা সেই সমস্ত নিয়েও প্রশ্ন করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে পহিলাগাঁওয়ের জঙ্গি হামলা এবং সেই ঘটনায় 26 জনের মৃত তদন্তে জাতীয় তদন্তকারী সংস্থাকে নিযুক্ত করা হয়েছে। একজন স্পেশাল আইজি পদমর্যাদার আধিকারিক এই তদন্তের নেতৃত্ব দান করেছেন। তারই তদন্তে পহিলাগাঁওয়ের বৈশরণ উপত্যকায় জঙ্গিদের গুলিতে নিহত পর্যটকের বাড়িতে যাচ্ছেন গোয়েন্দারা। একইভাবে সেই রকমে বিতানের বাড়িতেও পৌঁছেছেন তারা সকলে। বিতান সহ পশ্চিমবঙ্গের যে 3 জন বাঙালি পর্যটক জঙ্গিদের গুলিতে নিহত হয়েছে তাদের সকলের পরিবারের সঙ্গে কথা বলবেন তদন্তকারী সংস্থা। এই প্রক্রিয়াগুলির অংশ হিসেবে 3 সদস্যের একটি দল শনিবার বেহালা শেখর বাজারের নিহত স্বামীর গুহার বাড়িতে গিয়েছিলেন।
এই দিন তারা বিতানের আধিকারিক স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলেছেন। উল্লেখ্য, এই হামলায় নিহত পুরুলিয়ার বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্রা আর কেন্দ্রের এক গোয়েন্দা সংস্থা আধিকারিক ছিলেন। তার পরিবারের সঙ্গেও কথা বলবেন এনআরআই এর তদন্তকারীরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গোয়েন্দা সূত্রে খবর, বিধান অধিকারী স্ত্রী সহ বাকি নিহতদের পরিবারের সঙ্গে কথাবার্তা বলে তারা একটি রিপোর্ট জমা দেবেন দিল্লির সদর দপ্তরে। বিভিন্ন রাজ্য থেকে আসা সব রিপোর্ট নিয়ে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি উচ্চপদস্থ আধিকারিকরা পরবর্তী তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে। মর্মান্তিক পথ দুর্ঘটনা কেড়ে নিল একাধিক প্রাণ। মন্দিরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি 4 চাকা গাড়ি। অপর দিক থেকে আসা একটি বাইকে ধাক্কা মারে। তারপরে গাড়িটি গিয়ে রাস্তার পাশে থাকা একটি কুয়োর মধ্যে পড়ে যায়। রবিবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মন্দসৌর জেলায় নারায়ণগড় থানা এলাকার একটি কাছাকাছি গ্রামে। ঘটনাটির জেরে গাড়িতে থাকা প্রায় 8 জন উদ্ধার করতে যাওয়া একটি স্থানীয় বাসিন্দা এবং বাইকের আরোহীর মৃত্যু হয়েছে বলে জানা যায়। পাশাপাশি আহত হয়েছে অন্ততপক্ষে 4 জন। খবর পেয়ে প্রশাসনের পাশাপাশি পৌঁছায় রাজ্যের উপমুখ্যমন্ত্রী জগদীশ দেবদা। জানানো গিয়েছে, 4 চাকা গাড়িতে থাকা সকলেই রতলাম জেলার তাল থেকে মান্দারসোর জেলার অন্তরে মাতাজি গ্রামের মন্দির দর্শনে যাচ্ছিলেন। সেই সময় খাচড়িয়া চৌপাট্টিতে ঘটে এই দুর্ঘটনাটি। জানানো গিয়েছে, এই দুর্ঘটনায় আহত হয়েছে 4 জন, মৃত হয়েছে প্রায় 8 জনের মতো। স্থানীয়রা তৎপরতা দেখে কুয়ো থেকে যাত্রীদের উদ্ধার করার জন্য ছড়িয়ে ছিটিয়ে পড়ে। কাছাকাছি ছড়িয়ে থাকা গ্রামের এক বাসিন্দাও যাত্রীদের উদ্ধার করতে গিয়ে মৃত হয়। পাকিস্তানকে টুকরো টুকরো করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে। গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁও বৈশরণ উপত্যকায় এই একটি মর্মান্তিক ঘটনা হওয়ার কারণেই এই মন্তব্য করেছেন বিজেপির সাংসদ। তিনি পাকিস্তানের আক্রমণ করে হুঁশিয়ারি দেন যে এই বছরের ডিসেম্বরের মধ্যে বিশ্বের মানচিত্র থেকে দেশটিকে মুছে দেওয়া হবে। এই দিন ঝাড়খণ্ডের দেওয়াঘরে মহেশমারা হলটে বিবৃতি প্রস্তাব স্থাপন অনুষ্ঠানে নিশিকান্ত দুবে জানান যে কোনো মূল্যেই হোক না কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো জঙ্গিকে ছেড়ে দেবেন না। রবিবার বিতর্কিত মন্তব্যের জন্য খবরের শিরোনামে উঠে আসে নিশিকান্ত দুবে। এই দিন তিনি বলেন, ভারত সরকার পাকিস্তানকে 4 টুকরো করে দেবে। প্রথমে বলুচিস্তান, তারপরে পাস্তনিস্তান, তারপরে তৃতীয় খণ্ড হবে পাঞ্জাব এবং চতুর্থ পাকিস্তানের অধিকৃত কাশ্মীর পিওকে ভারতের একটা অংশ। পাকিস্তান এই অংশ উদ্দেশ্য দখল করে রয়েছে। ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ আরও বলেছেন, জঙ্গি ইস্যুতে মোদী সরকার কখনো মাথা নিচু করবেন না। ভারত সরকার সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেবেন। পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জেরে 77 জন পাকিস্তানি হিন্দু তীর্থযাত্রীর 4 ধাম যাত্রা রেজিস্ট্রেশন বাতিল করল উত্তরাখণ্ড সরকার। 30 এপ্রিল বুধবার এই দিন থেকে শুরু হয়েছে বিশ্বখ্যাত 4 ধাম যাত্রা। তার ঠিক 2 দিন আগে থেকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে উত্তরাখণ্ডের সরকার। জম্মু কাশ্মীর পহেলগাঁও সন্ত্রাসের হামলার পর থেকে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার, যার মধ্যে 2টি হলো ভারতে থাকা সমস্ত পাকিস্তানিকে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে এই দেশ। একইভাবে পাকিস্তানের সব ভিসা বাতিল করে দেওয়া হয়েছে, যাতে সেই দেশ থেকে ভারতে কেউ না আসতে পারে। এই নির্দেশের পরপরই পাকিস্তানের নাগরিকদের তীর্থযাত্রার অংশগ্রহণের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে এবং পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো গিয়েছে। এই বিষয়ে উত্তরাখণ্ডের পর্যটন মন্ত্রী সতপাল মহারাজ বলেন, পাকিস্তান থেকে প্রায় 77 জন তীর্থযাত্রী 4 ধাম যাত্রার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলেন, যা তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে। এই বছরে কোনো পাকিস্তানি নাগরিককে 4 ধাম যাত্রার প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তিনি আরও বলেছেন, সন্ত্রাসবাদে এবং পর্যটনের সঙ্গে একসঙ্গে চলতে পারে না। ভারত সরকার নির্দেশ অনুসারে পাকিস্তান নাগরিকদের ভিসাও বাতিল করা হয়েছে এবং তাদের ভারতের নিষেধাজ্ঞা জারি করেছেন। 4 ধাম যাত্রা নিরাপত্তা যাতে কোনোভাবে গাফিলতি না হয় সেই জন্য কর্মকর্তাকে এই ব্যাপারে সতর্ক করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এই বছরে 4 ধাম যাত্রার জন্য অনলাইন রেজিস্ট্রেশনে 21 লক্ষ ছড়িয়ে গিয়েছিল। এদের মধ্যে 24,729 জন বিদেশি নাগরিক ভ্রমণের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন, যাদের মধ্যে 77 জন পাকিস্তান নাগরিকও ছিল। উত্তরাখণ্ডের পুলিশ সদর দপ্তরে রাজ্যের উপস্থিত পাকিস্তানি ভিসাধারীদের জন্য একটি নির্দেশিকা জারি করেছেন। সেখানে বলা হয়েছে, উত্তরাখণ্ডে যাদের সাধারণ ভিসা আছে তাদের আজই উত্তরাখণ্ড ছেড়ে পাকিস্তানে ফিরে যেতে হবে এবং মেডিকেল ভিসায় বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের 29 এপ্রিলের মধ্যে উত্তরাখণ্ড ছেড়ে পাকিস্তানে ফেরত যেতে হবে।
রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য নিজের পিতৃ পরিচয় বদলে ফেলেছে শুভেন্দু অধিকারী। বিধানসভায় বিরোধী দলনেতার বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এখানেই শেষ নয়, শনিবার চুঁচুড়ায় গাড়ির মোড়ে আয়োজিত দলীয় জনসভা থেকে বিজেপির নেতার বিরুদ্ধে একের পর এক আক্রমণ শোনালেন তৃণমূলের এই বর্ষীয় নেতা। বিজেপির নেতা মেজাবুব বলেন, কটাক্ষ করে কল্যাণকে বলেছেন, মুর্শিদাবাদের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ঝামেলা পাকানোর চেষ্টা চলছে, কারণ মেজবাবুকে অর্থাৎ শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হতে হবে। তার জন্য চাই বিএসএফ, চাই ইলেকশন কমিশন এবং ৩৫৬ ধারা ও চাই এই গভর্নর। মুখ্যমন্ত্রী হওয়ার জন্য নিজেকে শিশির বাবুর বাচ্চা না বলে বিরোধী দলনেতা এক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাচ্চা বলে পরিচয় দিয়েছে। সোশ্যাল মিডিয়াতে নিজেকে মোদির বাচ্চা বলতে শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। সেই নিয়ে কটাক্ষ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি এতদিন জানতাম শুভেন্দু শিশির অধিকারীর বাচ্চা, এখন তো শুভেন্দু নিজেই বলছে ও মোদির বাচ্চা। এরপরে বিজেপির নেতাকে কড়া ভাষায় তৃণমূলের সাংসদ বলেন, মেজবাবু আপনি জেনে রাখুন, মুখ্যমন্ত্রী হওয়া তো দূরের কথা, 2026 সালে বিধানসভা নির্বাচনে আপনি বিরোধী দলনেতা থাকতে পারবেন না। এই দিন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে জনসভা করা হয়। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এই জনসভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি রঞ্জন ধারা, জেলা সভাপতি অরিন্দম গোনাই এবং অন্যান্য নেতৃত্বরা। সেখানে শুভেন্দুকে আক্রমণ করে শ্রীরামপুরে তৃণমূলের সাংসদ বলেছেন, মুখ্যমন্ত্রী হওয়ার জন্য বাংলার বুকে হিন্দু মুসলিমের রক্ত চাই। তার ওপর দিয়ে আস্তে আস্তে হেঁটে গিয়ে শুভেন্দু অধিকারী অর্থাৎ মেজবাবু বলবে, আমি মুখ্যমন্ত্রী হয়েছি। প্রচুর রক্ত চাই, প্রচুর রক্ত খেয়ে উনি মুখ্যমন্ত্রীর গদিতে বসতে চান। তৃণমূলের সাংসদ আরও বলেছেন, 26,000 লোকের চাকরি খেয়েও শুভেন্দু বলছে চাকরি হারা হলো কেন শিক্ষকরা। তিনি আবারও আদালতে আইনজীবী দিয়ে মামলা লড়ছেন। এরপরে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে কল্যাণ বলেছেন, ওরা মূর্খ, তোর মুখোশ খুলে দিয়েছে, বাংলার মানুষ জেনে গিয়েছে তুই কে। এতদিন মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের একবার ইন্ডিয়া জোটের মুখ করে দাবি চালিয়েছেন কল্যাণ। তিনি বলেছেন, নরেন্দ্র মোদীকে সরাতে গেলে ইন্ডিয়া জোটকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেতৃত্ব দিতে হবে। আজও আমি দেশের বিভিন্ন প্রান্তে গেলে বিভিন্ন রাজ্য থেকে আমার কাছে আমন্ত্রণপত্র আসে। আমি যে সম্মান পেয়েছি তার জন্য আমি সেই সব মানুষের কাছে কৃতজ্ঞ। ওইখানে মানুষগুলো আমাকে বলেছে, আপনি মমতা দিদির সৈনিক, এই কারণে আপনার উপর ভরসা রয়েছে। দেশের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করে।